আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HM Tech 360। এই লেসনে আমরা যে সকল জিনিসগুলো জানবো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা জানবো পেন টুল, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, প্লেস, লক, আনলক, সেভ অ্যাজ অ্যান্ড এক্সপোর্ট। এই সকল জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে পেন টুলটাকে নিতে পারি। এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে আমরা এখানে যখন ক্লিক করে ধরে রাখার পরে আমাদের কিছু টুল শো করবে। পেন টুলের অন্তর্গত আরও কিছু টুল আছে, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো সিম্পলিভাবে আপনি যদি এভাবে সিলেক্ট করেন তাহলে পেন টুল এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা যদি অন্য কোনো টুল সিলেক্ট অবস্থায় থাকে তখন আপনি শর্টকাটের মাধ্যমে কিবোর্ড থেকে পি প্রেস করলে আপনার পেন টুল সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি আপনার ওয়ার্ক এরিয়াতে আপনি পেন টুল মাউসের লেফট বাটন ক্লিক করে পেন টুল প্লেস করতে পারেন। প্লেস করার পরে একটি পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এবং যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় পাথ। একটি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট যখন আমরা একসাথে করব তখন এই পাথের মাধ্যমে দুটি একসাথে হয়, একই সাথে মিলিত হয়। তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে যদি সোজাভাবে ক্লিক করতে চাই তাহলে শিফট প্রেস করলে এটি স্ট্রেটভাবে আপনাকে দিক নির্দেশনা দেবে, বা আপনি যদি এখানেও থাকেন শিফট প্রেস করার সাথে সাথে আপনাকে এটি সোজা করে নেবে। দেন এখানে একটি ক্লিক করলাম, শিফট প্রেস করে ক্লিক করার পরে দেন আমরা যদি আবার এখানে একটি ক্লিক করে আমি ছেড়ে দিছি পেন টুলটা, কিন্তু এখানে ক্লিক করে আমি পেন টুল না ছেড়ে আমি এভাবে যদি ড্র্যাগ করি তাহলে একটা কার্ভস হয়েছে। এখানে একটা কার্ভসের মতো শেপ তৈরি হয়েছে, এবং এখানে আমরা একটি লাইন দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলের সামনের অংশটুকুকে বলা হয় সিলেকশন পয়েন্ট। এইটুকু দিয়ে আমি সিলেকশন করব, এবং পিছনের যেই এই অংশটুকু এটিকে বলা হয় স্মুথ। এটিকে স্মুথ বলা হয় এই কারণ এই হ্যান্ডেলের মাধ্যমে আমি একটা কোনো শেপকে ড্রয়িং করার পরে এই হ্যান্ডেলের মাধ্যমে আমি এটিকে স্মুথ করতে পারবো, এই জন্য এটিকে বলা হয় স্মুথ, এবং এই হ্যান্ডেলটিকে পুরোটাকে বলা হয় বেজিয়ার হ্যান্ডেল। এরপরে যদি আমরা এই জায়গায় ক্লিক করে আবার এভাবে ড্র্যাগ করি তাহলে আমাদের দুটি পয়েন্ট আবার তৈরি হয়েছে, যেগুলো আমার স্মুথ পয়েন্ট, এবং আমার সিলেকশন পয়েন্ট হলো এটি। যতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট না করব এটিও সিলেকশন পয়েন্ট এবং এটিও কিন্তু সিলেকশন পয়েন্ট। আমি যখন এটিকে এখানে ক্লিক করে ফেলবো তখন এটি স্মুথ পয়েন্ট হয়ে যাবে। এটির মাধ্যমে আমি স্মুথ করতে পারবো। এটির মাধ্যমে কিভাবে স্মুথ করব সেটি হলো, এখান থেকে কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্রেস করে ধরার পরে আমার যে পেন টুলটা আছে পেন টুলে কার্সরটি একটু ভিন্ন আইকনের হয়ে গেছে। সো আমি এখন এটিকে সিলেক্ট করতে পারবো। এটিকে সিলেক্ট করে আমি এখান থেকে স্মুথ করতে পারলাম। আমরা একটু ব্যাকে যাচ্ছি। এখন আমি যদি চাই যে আমি এটির মতো কর্নার করব, এটি এভাবে এসে তারপরে এখানে রাউন্ড হয়ে
দেন আবার কর্নার হবে। তাহলে আমার অবশ্যই এখান থেকে স্মুথ পয়েন্টটাকে আমার কেটে দিতে হবে। এখান থেকে স্মুথ পয়েন্টটা কাটার জন্য অল্টার প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে স্মুথ পয়েন্টটা চলে যাবে। দেন আমরা শিফট প্রেস করে আবার এখানে ক্লিক করতে পারি। এরপরে আমরা আবারও পেন টুলে যাচ্ছি, পি প্রেস করলে পেন টুলে চলে যাবে। দেন আমরা একটি পাতাকে ড্রয়িং করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দেব না, ক্লিক করে জাস্ট আমরা ড্র্যাগ করব, এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমরা একটি শেপ পাচ্ছি। হ্যাঁ, এখন পাতা তৈরি করার জন্য আমাদের এই শেপের সাথে এটি কানেক্ট করতে হবে, এই শেপের সাথে এটি কানেক্ট করতে হবে। যদি আমি এভাবে কানেক্ট করি, এভাবে দেখেন যে কানেক্ট হয়ে গেছে, এভাবে কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়েছে। বাট এখান থেকে আপনার কর্নার হয় নাই। কি জন্য কর্নার হয় নাই? কারণ এখানে আপনার একটি হ্যান্ডেল আছে যেটি আপনার স্মুথের কাজ করবে, যে হ্যান্ডেলটির নাম হলো বেজিয়ার হ্যান্ডেল। তো আপনার এখানে যদি এই হ্যান্ডেলটি, এই পাশের হ্যান্ডেলটি স্মুথের হিসাবে কাজ করবে এটি, এবং এটির স্মুথ হিসাবে কাজ করবে, এটির স্মুথ হিসাবে কাজ করবে এটি। তো এখানের স্মুথ ঠিক আছে, বাট এখানে আপনি কর্নার করতে হবে। যদি কর্নার করতে হয় তাহলে আমরা কিভাবে করব? সেটি হলো আমরা একটু ব্যাকে যাই, আমরা এভাবে প্রেস করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমাদের স্মুথ পয়েন্টটাকে কেটে দিতে হবে। এটি হলো আপনার, এটি যতক্ষণ পর্যন্ত আছে এটি হলো আপনার সিলেকশন ডিরেকশন। আপনি এরপরে সিলেকশনটা কোন জায়গা থেকে করবেন সেটির ডিরেকশন। এটির ডিরেকশন হলো এই দিকে, মানে আপনি এই দিকে সিলেকশন করতে যাচ্ছেন, কিন্তু আমি তো সিলেকশন করতে চাচ্ছি এই দিকে, তাহলে এই পয়েন্টটাকে আমার কেটে দিতে হবে। অল্টার প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পয়েন্টটা কেটে গেছে। এবার আমি আমার ইচ্ছা মতো পরবর্তী শেপটা যেই দিকে ইচ্ছা সেই দিকে নিতে পারবো। আমি এই দিকে এখানে ক্লিক করার পরে আবার ড্র্যাগ করব, ড্র্যাগ করে সুন্দর করে আমি একটা পাতা শেপ নিলাম। এখন এখানে এই একটা স্মুথ পয়েন্ট, স্মুথ হ্যান্ডেল, এবং এই একটা হ্যান্ডেল, এটি স্মুথের কাজ করবে, এটিও স্মুথের কাজ করবে। দেখেন কিভাবে কাজ করবে। এখানে সিলেকশন করার পরে আপনি এটিকে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেকশন করার পরে আপনি এটিকে এভাবে মুভ করে দেন কাজ করতে পারবেন। অথবা এখান থেকে পেন টুলে যাওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটিকে বলা হয়, এটি দিয়ে আপনি কাজ করতে পারবেন। পাতকে আপনি মডিফাই করতে পারবেন, পাতের উপর আপনি কাজ করতে পারবেন। সাধারণভাবে আপনি যদি এখান থেকে একটি পেন টুল নেন, পেন টুল নেওয়ার পরে আপনি এখান থেকে একটি লাইন ড্র করলেন, ড্র করার পরে আপনি এটিকে শেষ করার জন্য এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করলে হবে, চলে যাবে। অথবা কিবোর্ড থেকে পি প্রেস করলাম, আপনার পেন টুল ড্রয়িংটা এন্ডিং হয়ে যাবে। দেন আপনি এটির উপরে কাজ করতে পারবেন। এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দুটি টুল আছে। তা আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা মূলত কি? অ্যাঙ্কর পয়েন্ট যদি কোনো জায়গায় না থাকে ওই জায়গা দিয়ে আপনি একটা শেপকে মডিফাই করতে পারবেন না। দেখেন এখানে শুধু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখান দিয়ে শুধু পাত যেটা আছে এটাকে পাত বলা হয়। এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই একটা অ্যাঙ্কর পয়েন্ট দুইটার মধ্যে যে কানেক্টেড, এই কানেক্টেডটা হয়েছে এই পাতের মাধ্যমে। সো মাঝখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, যার কারণে আমি এখানে ইচ্ছা করলেও কোনো মডিফাই করতে পারবো না। আমি যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, যাওয়ার পরে যদি আমি এখানে একটি ক্লিক করি এবং এখানে একটি ক্লিক করি, এখানে মূলত এখন এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। আমি আমার ইচ্ছা মতো এখন এগুলাকে মডিফাই করতে পারবো। কিভাবে করব? সেটি হলো আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এটিকে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটিকে
উপরের দিকে নিয়ে যাব। আবার এটিকে সিলেকশন করে আমি এটিকে নিচের দিকে নিয়ে আসতে পারি। এখন আপনার এই কাজটি করার পরে বা আপনি প্রথমেই আপনার মনে হয়েছে যে আপনি কাজটি ভুল করছেন, তাহলে আপনি কি করবেন? এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যদি আমরা আবার ডিলিট করে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। দেখেন, আমি যদি সাধারণভাবে একটি স্কোয়ার টাইপের একটি বক্স ড্র করলাম। ড্র করার পরে আমি যদি এখান থেকে এবং এটিকে কপি করলাম, একটি কপি করে রাখি, অল্টার প্রেস করে কিবোর্ডের মাধ্যমে কপি করব এবং যদি সাথে সাথে যদি শিফট প্রেস করি এই অবস্থায়, তাহলে আমার এটি ডিরেকশনটা একদম স্ট্রেট হবে, সোজা হবে। আচ্ছা, এটিকে সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট, একটি অ্যাঙ্কর পয়েন্ট। আমি ইচ্ছা করলে এটিকে সিলেক্ট করে মডিফাই করতে পারবো, এভাবে এটিকে সিলেক্ট করলে এদিকে মডিফাই করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, বাট আমি ইচ্ছা করলে কিন্তু এই জায়গা দিয়ে কর্নার করতে পারবো না, এই জায়গা দিয়ে কর্নার করতে পারবো না। যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটি অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট যদি অ্যাড করতে হয় তাহলে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে যদি আমরা প্লাস প্রেস করি তাহলে প্লাস চিহ্নটা চলে আসবে। আমি এখানে একটি এবং এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। দেন ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করলাম, এদিকে নিলাম এবং এটিকে সিলেকশন করে এইদিকে নিলাম। আমি এটাকে মডিফাই করতে পারতেছি। এখন আপনি এটি করার পরে আপনার যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে এটি আবার সেই আগের স্কোয়ার বক্সের মতো হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করে আমি যদি এখানে একটি ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট চলে গেছে, যার কারণে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটি কানেক্টেড এবং এটি এই শেপটি হয়ে গেছে। এবং এখান থেকে যদি ডিলিট করে দিই তাহলে আমাদের এটি হয়ে গেল। এবং দেখেন, যদি আমরা এখানে এটা ডিলিট করে দিই তাহলে আমাদের একটি ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে। আমরা এটিকে একটু নিয়ে আসি, দেন এটিকে এদিকে রাখবো এবং এটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে রোটেট প্রিভিউতে দিবে, এই জন্য আমরা এখান থেকে 90 ডিগ্রিতে দিই, এখান থেকে কপি দেব, একটা শেপ তৈরি হয়েছে। এটাকে পুরোটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তারপরে যে টুলটি আছে সেটি হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা মূলত কি, সেটি হলো আপনার যে পাথ আছে, আপনার অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথকে মডিফাই করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা ইউজ করে থাকি। যেমন এখান থেকে যদি আমি এটাকে একটি কপি করে এখানে নিয়ে আসি, দেখেন আমরা যদি এখানে এটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটি কিন্তু কর্নার। আমরা যদি এটাকে চাই যে এটাকে আমরা স্মুথ করার জন্য আমরা এখানে সিলেক্ট করার পরে উপরে আমরা দেখতে পাবো যে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ। যেই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি সিলেক্ট করছেন এটি একটি কর্নার এবং এটিকে যদি আপনি স্মুথ করতে চান তাহলে এটি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে এটি স্মুথ হয়ে যাবে।
এবং স্মুথ করার পরে যদি আপনার মনে হয় না যে এটি স্মুথ হবে না, এটি কর্নার হবে, জাস্ট আবার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আপনি কর্নারটা সিলেক্ট করলে আবার এটি আগের ন্যায় কর্নার হয়ে যাবে। আমরা যদি এটিকে যদি কপি করি, কপি করার পরে অল্টার প্রেস করে কপি করার পরে আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে কর্নার হয়ে গেছে। আমরা এটিকে ডিলিট করে দিই এবং যদি আমরা আরেকটা শেপ এখানে ড্র করি, শেপ বলতে একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি। ড্র করার পরে আমরা যদি চাই যে এখানে মূলত যেই পার্টটা আছে এই পার্টটাকে আমরা একটু চেঞ্জ করব, এই পার্টটাকে আমরা একটু এডিট করব, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে পার্টটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই পার্টটা সিলেক্ট করে এভাবে আপনি মডিফাই করতে পারবেন এবং এটি নিচে নেওয়ার পরে দুইটি হ্যান্ডেল আমরা এখানে পেয়েছি এবং এই হ্যান্ডেলগুলোকে আপনি সিলেক্ট করে এই হ্যান্ডেলগুলোর মাধ্যমে আপনি এটিকে শেপটাকে একটু চেঞ্জ করতে পারবেন, ভেরিয়েশন আনতে পারবেন। যেখানে যেখানে আপনার হ্যান্ডেল পাবেন ওই জায়গায় আপনি ইচ্ছামতো আপনার হ্যান্ডেল দিয়ে আপনার শেপটাকে আপনি সুন্দরভাবে, আপনার লাইন হোক আপনার শেপ হোক যেটি হোক না কেন, আপনি এটিকে সুন্দরভাবে স্মুথ করতে পারবেন। এবং এই টুলটি আরেকটি কাজে ব্যবহৃত হয়, সেটি হলো এখানে আমাদের যে স্মুথ, যে এটি মূলত আমাদের স্মুথ অবস্থায় আছে অ্যাঙ্কর পয়েন্টটা, এবং এটিকে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটি কর্নার হয়ে গেছে। সো কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনার স্মুথ অবস্থা থাকে, যেমন আমি এটিকে আবার একটু স্মুথ করে দেখাই, বা এটি এখানে কপি করা আছে, এখানে সিলেক্ট করে আমি স্মুথ করলাম এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট শিফট সির মাধ্যমে, শিফট সি অথবা এখান থেকে সিলেক্ট করলে হবে, এখানে কর্নার হয়ে গেল। সো আপনি দুইটা কাজ করতে পারেন, একটি হলো কোনো স্মুথ অ্যাঙ্কর পয়েন্টকে আপনি কর্নার করতে পারবেন এবং দ্বিতীয় হলো আপনার যে পাথ আছে পাথটাকে আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে যে পার্টটি আছে এই পার্টটি আপনি সিলেক্ট করে এডিট করতে পারেন। এই যে আপনি এভাবে সিলেক্ট করে এডিট করতে পারেন। এখানে হ্যান্ডেল পাবেন, হ্যান্ডেল সিলেক্ট করতে পারবেন, হ্যান্ডেলের মাধ্যমে এটিকে আরো স্মুথ করতে পারবেন এবং পাথকে আপনি মডিফাই করতে পারবেন। আমরা একটু ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এটিকে ছোট করে আমরা এখানে রাখি, এটিকে ছোট করে এরপরে আমরা পেন টুলের আরেকটু কাজ দেখব, সেটি হলো পেন টুল যখন আমরা ড্র করব আমাদের যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে ওই জায়গায় কিছু কর্নার তৈরি হয় এবং এই কর্নারগুলো কি কি সেটি আমরা একটু দেখব। আমরা পি প্রেস করলে পেন টুল চলে আসবে এবং এখানে একটি পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানে একটি পয়েন্ট, এগুলা এখানে একটি পয়েন্ট, বাট এই পয়েন্টটি আমি এভাবে মাউস ড্র্যাগ করে ক্রিয়েট করলাম এবং এটিকে ড্র্যাগ করে ক্রিয়েট করলাম এবং এটিকে আমি কর্নার করার জন্য আমার ডিরেকশনটি যখন দেখেন একটু, আমি যখন এভাবে এটিকে কর্নার করব, তাই আমার এভাবে করার পরে আমি এটিকে যতই কর্নার করার চেষ্টা করতেছি না কেন হচ্ছে না, এটা কিন্তু কর্নার না। তবে আপনি যদি কর্নার করতে চান তার জন্য আপনি দুইভাবে করতে পারেন। নাম্বার ওয়ান হলো আপনি এভাবে করে এই পয়েন্টটাকে আপনি অল্টার প্রেস করে কেটে তারপরে আবার এখান থেকে আপনি সুন্দরভাবে কর্নার করতে পারবেন।
আর আরেকটি হলো আপনি কন্ট্রোল জেড দিয়ে দেখে যাচ্ছি, আরেকটি হলো এভাবে আপনি প্রেস করে তারপরে আপনি এই ডিরেকশনটাকে আপনি এই দিকে নিয়ে আসবেন, তাহলে আপনার ডিরেকশনটা এই দিকে থাকবে। দেন আপনি এদিকে ক্লিক করলেন। আমরা একটু দেখি যে এখানে কিছু কর্নার তৈরি হয়েছে, একটু স্মুথ করে নিই। আমরা প্রথমে যে কর্নারটি পাচ্ছি এটি হলো কর্নার অ্যাঙ্কর। কর্নার অ্যাঙ্কর এই জন্য যে এই কর্নারটা শার্প একটি কর্নার, এখানে কোনো হ্যান্ডেল পাবেন না, এটিকে কোনো স্মুথ করতে পারবেন না। যদি সেখানে স্মুথ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে হ্যান্ডেল আনতে হবে। হ্যান্ডেল আনার জন্য এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার থেকে আপনি এখান থেকে স্মুথ করতে হবে, দেন আপনি হ্যান্ডেল পাবেন। আমি এখানে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে আমি হ্যান্ডেল পাইছি। এখন আপনি এটিকে স্মুথ করতে পারবেন হ্যান্ডেলের মাধ্যমে। একটু বেঁকে যাচ্ছি আমরা। দেন আমরা এখানেও হ্যান্ডেল পাইছি। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটার নাম কি? এই অ্যাঙ্কর পয়েন্টটার নাম হলো, এখানেও একটু রাউন্ড টাইপের একটি কর্নার হয়েছে, তাই এটিকে বলা হয় বেজিয়ার স্মুথ। এটাকে বলা হয় বেজিয়ার স্মুথ। বেজিয়ার স্মুথ এই জন্য বলা হয়, আমরা জানি যে এই হ্যান্ডেলটির নাম হলো বেজিয়ার হ্যান্ডেল। তো বেজিয়ার হ্যান্ডেল যেখানে থাকবে সেখানে, এবং যদি আপনার কর্নারটা যদি স্মুথ হয় তাহলে বেজিয়ার স্মুথ। আর এটির নাম হলো বেজিয়ার কর্নার। কেন? কারণ এখানে বেজিয়ার হ্যান্ডেল আছে এবং এটি কর্নার। সো এটি হলো শুধু কর্নার, এটি হলো বেজিয়ার কর্নার, এটি হলো বেজিয়ার স্মুথ। এখন আমরা দেখব যে কোন জায়গায় কোন কর্নারটি আপনার করতে হবে। আমরা একটি ফাইলকে এখানে প্লেস করব। আমরা এটিকে ছোট করে রাখতে পারি। আমরা এটিকে এইদিকে রেখে দিলাম। আমরা একটি ফাইলকে এখানে প্লেস করব। ফাইল প্লেস করব আমরা দুইভাবে করতে পারি, শর্টকাটের মাধ্যমে করতে পারি এবং আমাদের এখান থেকে অপশন থেকে করতে পারি। কোনো একটা ফাইলকে এখানে যদি নিয়ে আসতে চাই, এটিকে প্লেস বলা হয়। যে এই ডকুমেন্টের মধ্যে, এই আর্টবোর্ডের মধ্যে কোনো একটি ফাইলে আমি নিয়ে আসব। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে প্লেস নামে যেটি পাবেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার লোকেশনে যাবেন যে আপনার ফাইলটি কোন জায়গায় আছে। দেন আমরা এখান থেকে এই ফাইলটি এখানে সিলেক্ট করব। এখান থেকে যখন সিলেক্ট করব, কোনো ফাইলকে যদি আপনি প্লেস করেন, প্লেস করার সময় আপনি এখানে লিঙ্ক নামে একটি অপশন পাবেন। এই অপশনটি যেন অবশ্যই আনচেক থাকে, কখনো যেন এবং টিকমার্ক দেওয়া না থাকে। লিঙ্ক মানে হলো আপনি আপনার কোনো একটা ফাইলকে এখানে প্লেস করলেন, প্লেস করার পরে যদি আপনার কম্পিউটার থেকে ওই ফাইলটা, যে ফাইলটাকে প্লেস করছেন ওটা যদি ডিলিট করে দেন, তাহলে পরবর্তীতে আপনার মেইন ফাইলটি যখন ওপেন করবেন তখন এটি মিসিং দেখাবে, কারণ আপনি এখানে লিঙ্ক করে দিচ্ছেন। সো আপনি যদি ডিলিট করে দেন তাহলে মিসিং হয়ে যাবে। আর যদি এখানে আনলিঙ্ক অবস্থা থাকে, এরকম থাকে, তাহলে আপনি যদি পরবর্তীতে এটি ডিলিটও করে দেন কোনো সমস্যা নেই। আপনার মেইন যে ডকুমেন্টের ভিতরে আপনি কাজ করছেন ওই ডকুমেন্টের মধ্যে এটি থেকে যাবে। দেন এখানে আসার পরে দেখেন আমার মাউস পয়েন্টের মধ্যে পিকচারটা দেখা যাচ্ছে। আমি দুইভাবে এটিকে প্লেস করতে পারি। একভাবে প্লেস করতে পারি, আমি এভাবে ড্র্যাগ করে প্লেস করতে পারি যে আমার নির্দিষ্ট এই এরিয়াটুকুতে আমার এটি প্লেস হবে, ঠিক আছে। আর আরেকভাবে করতে পারি, আমরা আরেকটা ইমেজকে প্লেস করব, সেটি হলো অল্টার F11 এর মাধ্যমে। শর্টকাটে আপনি অপশন থেকে করতে পারেন অথবা অল্টার F11 দিলেও চলে আসবে। আমি এটিকে সিলেক্ট করলাম এবং এটিকে সিলেক্ট করে প্লেসে দিলাম। প্লেসে দেওয়ার পরে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার ইমেজটা অনেক বড়। কেন বড়? কারণ আমি যখন ক্লিক করছি, ক্লিক করার মাধ্যমে এটির ফুল রেজুলেশনে, মানে এটির যে অ্যাকচুয়াল যে সাইজটা, ওই সাইজটাতে এটি প্লেস হয়ে গেছে, যার কারণে আমার ডকুমেন্টের বাহিরেও এটি চলে গেছে। আমি যদি এটিকে আবার ছোট করে দিতে পারি, ছোট করে আমার ডকুমেন্টে নিয়ে আসতে পারি। ডকুমেন্টে ছোট করার জন্য আবার অবশ্যই আমরা অল্টার এবং শিফট প্রেস করে ছোট করব, যেন আমাদের রেশিওটা ঠিক থাকে। আমরা দুটি ফাইলকে এখানে নিয়ে আসলাম।
একটি হলো আপনি নির্দিষ্ট এরিয়াতে আপনি প্লেস করলেন, আরেকটি হলো আপনি প্লেস করার পরে দেন আপনি ছোট করলেন। এরপরে আমরা এই ফাইলগুলোর উপরে যদি কাজ করতে হয়, এই ফাইলগুলোর উপরে যদি আমরা কাজ করি, আমরা একটু আগে কর্নার দেখানো হয়েছে, এই কর্নারকে আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং কোন জায়গায় কোন কর্নারটা আপনার প্রয়োজন সেটি আমরা একটু দেখি। আমরা এই ফাইলটাকে লক করে নেব। ফাইল লক করার কারণ হলো এই ফাইলের উপর যদি আমি কোনো কাজ করি তাহলে এই ফাইলটা যেন নড়াচড়া না করে, কোনো ডিস্টার্ব আমার না করে। সো এই ফাইলটিকে লক করে নেব, তাহলে এই ফাইলটা বারবার এরকম সিলেকশন হবে না। কোনো আমি যদি মুভ করি তাহলে এটি সিলেকশনও হবে না, মুভও হবে না। সো আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে এটিকে Ctrl+2 এর মাধ্যমে লক করব। Ctrl+2, এই ফাইলটি লক হয়ে গেছে এবং সিলেক্ট হচ্ছে না। এবং এটিকে লক করার জন্য আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে লক থেকে সিলেকশন, লক হয়ে গেছে। দুইভাবে করতে পারি, একটা হলো Ctrl+2 এর মাধ্যমে, আরেকটি হলো এখান থেকে অপশনের মাধ্যমে। এরপর আমরা যেটি দেখব সেটি হলো, দেখেন এখানে কিছু পেন টুলের ডিরেকশন দেওয়া আছে। আমি পি প্রেস করার মাধ্যমে পেন টুল নিয়ে আসছি। এখানে পয়েন্ট, শিফট প্রেস করে পয়েন্ট করবেন, কারণ এখানে যদি আপনার লাইন আঁকা বাঁকা যেন না হয়। শিফট প্রেস করে পয়েন্ট করবেন। এখন কি হচ্ছে এটা? এখন হচ্ছে যে এখানে আপনার ফিল কালার দেওয়া, যার কারণে ফিল কালারগুলো ডিরেকশন করতেছে, ফিল কালারগুলো হচ্ছে। আমি চাচ্ছি যে না, এটা ফিল কালার না, এটা স্টকে থাকবে। এবং স্টকে এটি সোয়াপ করার পরে আপনি এখান থেকে, এটা যেমন হোয়াইট দেখা যাচ্ছে না, অন্য একটা কালার দিতে পারেন। ডাবল ক্লিক করে এখান থেকে একটি কালার দিয়ে দিলেন। সাপোজ আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম, বা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব। শিফট প্রেস করে ক্লিক করলে আমার এখানে কোনো, এগুলা শুধু কর্নার অ্যাঙ্কর, যার কারণে এখানে কোনো স্মুথ পয়েন্ট থাকবে না, এখানে কোনো বেজিয়ার হ্যান্ডেল থাকবে না। সো এরকম যদি কোনো কর্নার করতে হয় আপনার, তাহলে আপনি অবশ্যই ভাবে ক্লিক করে করে তারপরে করবেন। ক্লিক করে যদি ছেড়ে দেন তাহলেই কর্নার, ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে আপনার হ্যান্ডেল তৈরি হবে, যেটা আপনার স্মুথের জন্য কাজ করবে। শেষ। এরপরে আমরা সিলেকশন টুল সিলেক্ট করলে আমাদের পেন টুলটি শেষ হয়ে যাবে। এরপর আমরা যেটি করব, দেখেন এটি অনেকটা কার্ভ টাইপের, অনেকটা ঢেউ আকৃতির কার্ভ টাইপের। এই কার্ভ টাইপের শেপ আমরা কেমন তৈরি করব? আমরা এখান থেকে পি প্রেস করার মাধ্যমে, দেখেন এটি হলো হ্যান্ডেল। সো আমরা হ্যান্ডেল তৈরি করতে হলে আমরা আগে জানি যে হ্যান্ডেল তৈরি করতে হলে আমার মাউসকে ড্র্যাগ করা লাগবে। এখানে আপনি পয়েন্টটা করে আপনি জাস্ট এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে আপনি এই পর্যন্ত আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখেন আমি আবার পরের পয়েন্টটা যখন করব, অ্যাঙ্কর পয়েন্টটা যখন তৈরি করব, তখন এখানে ক্লিক করব। যদি এখানে ক্লিক করি, দেখেন আমার যে হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলোর ডিরেকশন যদি আমি ঠিক মতো করি, তাহলে দেখেন যে আমার এটির মতো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে শেপে পরিণত হয়ে গেছে। দেখেন এগুলাকে বলা হয় বেজিয়ার স্মুথ। কেন? কারণ এখানে আপনার কার্ভ তৈরি হয়েছে এবং এখানে একটি ঢেউ আকৃতি। সো এখানে বেজিয়ার স্মুথ ছাড়া আপনি বেজিয়ার কর্নার করলে কখনো এভাবে করতে পারবেন না। সো আপনাকে এখানে বেজিয়ার স্মুথ রাখতে হবে। পি প্রেস করলে এখান থেকে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে আবার করতে পারি। এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত এভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমি যে এখানে আবার ক্লিক করব, ক্লিক করলে আমার এই ডিরেকশনটা সোজা হচ্ছে না।
তাহলে আমি এখানে কি কাজ করব সেটি হলো আমার এই যে এখানে যখন এটি সিলেক্ট করব তখন এটি স্মুথ পয়েন্ট হয়ে যাবে। সো আমি এটিকে কেটে দিতে হবে। অল্টার প্রেস করে যদি কেটে দিই তাহলে দেখেন শিফট প্রেস করে আবার এখানে ক্লিক করলাম সোজা হওয়ার জন্য, তাহলে আমার সুন্দরভাবে এটি হয়ে যাচ্ছে। আপনি যদি এটি কাটার জন্য অল্টার প্রেস না করেও আপনি করতে পারবেন, জাস্ট ক্লিক করলে আপনার এটি কেটে যাবে। শিফট প্রেস করে আবার জাস্ট ক্লিক করলে কেটে যাবে। এখন আপনি এটিকে শুধু এই পয়েন্টটাকে আপনি স্মুথ করতে পারবেন, কারণ এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা শুধু এই পয়েন্টের জন্য, এখানে কোনো হ্যান্ডেল নাই, যার কারণে এখানে কোনো স্মুথ করতে পারবেন না। আপনি সিলেকশন করে আপনি এটিকে স্মুথ করতে পারবেন। দেখেন এটিকে আপনি ডিরেকশন এবং স্মুথ আরো সুন্দর করতে পারবেন, কিন্তু এটিকে আর করতে পারবেন না কারণ এখানে কোনো হ্যান্ডেল নাই। এখানে কোনো হ্যান্ডেল নাই, এখানে আপনি ক্লিক করে জাস্ট স্মুথ করতে পারবেন না, আপনি শেপকে চেঞ্জ করতে পারবেন। তারপরটা আমরা দেখি, পি প্রেস করার মাধ্যমে পেন টুল নিয়ে আসলাম এবং দেখেন এখানে এই পর্যন্ত নিয়ে আসার পরে যদি 2 পয়েন্ট কি আমরা যদি স্মুথ করতে চাই তাহলে দেখেন আমাদের এই সামনের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা পিছনে নিয়ে যেতে হবে। আমার ডিরেকশনটা অল্টার প্রেস করে দেন আমি এখানে নিয়ে আসলাম, দেন আমি এখানে ক্লিক করলে আমার শেপটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ইলাস্ট্রেটরের ভালো একজন ডিজাইনার হওয়ার জন্য, ইলাস্ট্রেটরের একজন পারফেক্ট ডিজাইন করার জন্য আপনার পেন টুল অবশ্যই মাস্ট বি সুন্দরভাবে বলতে আপনি খুবই এক্সপার্ট যদি হতে পারেন তাহলে আপনার ডিজাইন অনেক সুন্দর হবে, কারণ ডিজাইনের জগতে পেন টুলটা সবচেয়ে বেশি অবদান রাখে। আপনি যত ড্রয়িং করেন না কেন আপনার একটা পেন দিয়ে আপনি আপনার মনের ইচ্ছা মতো যেভাবে ড্রয়িং করতে পারেন সেভাবে আপনি পেন টুলের মাধ্যমে ড্রয়িং করতে পারবেন। এটি একটি পেনের লাইক, সো এটাকে পেন টুল বলা হয়। দেখেন এখানে এই পয়েন্টটা আমি স্মুথ করতে পারবো না, বাট এখানে যে আমি পয়েন্টগুলো তৈরি করছি এগুলো স্মুথ করতে পারবো, কারণ আমি এখানে পয়েন্টে রেখে দিয়েছি, দুই পাশের পয়েন্টটাই আমি রাখছি, আমি কোনো পয়েন্ট কেটে দিই নাই, ক্লিক করে কোনো কেটে দিই নাই। এখানে দেখেন এটাকেও আমি স্মুথ করতে পারতেছি এবং এটাকেও আমি এখানে সিলেক্ট করলে এটাও আমি সিলেক্ট করে স্মুথ করতে পারতেছি। এবং যদি আমি এখানে পাথগুলাকে যদি আমি একটু মডিফাই করতে চাই সেটাও আমি করতে পারবো। আমি যদি এটাকে একটা কপি করে নিই, এখান থেকে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি অল্টার প্রেস করি তাহলে দেখেন অথবা এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আপনি এটিকে মডিফাই করতে পারলেন। এরপর আমরা যদি এটি করতে চাই তাহলে এটি কিভাবে করব সেটি হলো, দেখেন পেন টুল নিয়ে আসলাম, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, কোনো হ্যান্ডেল নাই, আমরা হ্যান্ডেল রাখবো না। যদি হ্যান্ডেল রাখি তাহলে এবং এটি এবং শার্প কর্নার হবে না, এরকম ভাবে শার্প কর্নার হবে না, সো আমরা হ্যান্ডেল রাখবো না, আমরা জাস্ট ক্লিক করব। বাট এখানে আমি এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমার যে পয়েন্ট আছে পয়েন্ট আমার বক্স বরাবর যদি হয় আমি এটাকে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গিয়ে আমি যদি এটিকে এভাবে রাখি তারপরে আমি এখানে ক্লিক করলে আমার নিচের যেই শেপটা আমি ডিরেকশনটা দেখতে পাচ্ছি এভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেন আমি এটিকে সেম ভাবে করলাম এবং এটিকে এভাবে করলাম, এটিকে এভাবে রেখে আমি এই পয়েন্টটাকে এখান থেকে কেটে দিতে পারি, এখানে জাস্ট ক্লিক করলে হবে। সেম ভাবে এটি এবং এটিকে অল্টার প্রেস করে এভাবে এখানে নিয়ে যাই,
দেন এটিকে ক্লিক করলাম, আবার এখানে এটিকে ক্লিক করলাম। এখন দেখেন কোন কোন পয়েন্টটাকে আমি করতে পারবো, স্মুথ করতে পারবো। দেখেন এগুলাকে কোনো হ্যান্ডেল নাই, এগুলো আমি স্মুথ করতে পারবো না। যদি স্মুথ করতে হয় এখান থেকে আপনার স্মুথ পয়েন্ট ক্লিক করে তারপরে করতে হবে, হ্যান্ডেল আনার পরে। এই পয়েন্টটা দুই পাশেই আমি স্মুথ করতে পারবো, কারণ আমি দুই পাশেই আমি পয়েন্টে রাখছিলাম এই জন্য। তারপরে এই পয়েন্টটাকে আমি স্মুথ করতে পারবো। দেখেন এখান থেকে আমি দুইটা পয়েন্টে স্মুথ করতে পারতেছি, কারণ দুইটা পয়েন্টে আমি স্মুথ পয়েন্টে রাখছি। যে বেজিয়ার যে হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলো আমার এখানে দুইটাই আছে। এরপরে যদি আপনারা এটার নিচে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কি করবেন? আমরা এগুলাকে লক করে রাখছি, যার কারণে এগুলা সিলেক্ট হচ্ছে না। আমরা এগুলাকে আনলক করতে হবে। আনলক করার জন্য আমরা Ctrl+Alt+2 প্রেস করব। Ctrl+Alt+2 প্রেস করার মাধ্যমে আমার আর্টবোর্ডের মধ্যে, আমার এই ডকুমেন্টের মধ্যে যতগুলো লক আছে সবগুলো আনলক হয়ে যাবে। এখন দেখেন সিলেক্ট হচ্ছে, এখন সিলেক্ট হচ্ছে। আমি আবার সিলেক্ট করে Ctrl+2 মাধ্যমে লক করতেছি এবং আবার আনলক করার জন্য অবজেক্টে গিয়ে আনলক অল অথবা Ctrl+Alt+2 যেটা আমরা শর্টকাটে করছি, আমাদের এটা পুরোটা আনলক হয়ে গেছে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, এটিও ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমরা এগুলা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে সিলেক্ট করে এখানে জাস্ট আমরা যদি ব্ল্যাক দিয়ে দিই, আমরা এখানে কালার থেকে জাস্ট ব্ল্যাক, এখানে আরো অপশন আছে। আমরা যদি এখান থেকে শো অপশনে ক্লিক করি তাহলে আমাদের যে কালার মোড আছে, কালার মোডে স্লাইডগুলো আমাদের এখানে দেখাবে। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। আমরা অনেকগুলো জিনিস আজকে দেখলাম, যে পেন টুলের অনেকগুলো ডিপলি ভাবে ডিসক্রাইব করার চেষ্টা করছি এই ভিডিওতে। আপনারা সুন্দরভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন, এবং বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার পেন টুল অনেক স্মুথ হবে, অনেক সুন্দরভাবে আপনি শেপকে ক্রিয়েট করতে পারবেন এই পেন টুলের মাধ্যমে। সার্কেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা সাধারণত এই প্র্যাকটিসগুলো করছি, বা এই প্র্যাকটিসগুলো আমার এই কাজগুলো করছি, এগুলাকে আমার সেভ রাখা দরকার। সেভ আমরা দুইভাবে করব। একটি হলো আমার মেইন ফাইল হিসাবে সেভ থাকবে, যে ফাইলের মধ্যে আমি পরবর্তীতে ঢুকে এগুলার কালার চেঞ্জ করতে পারবো, এগুলা সবকিছু চেঞ্জ করতে পারি, সবকিছু যে আমরা চেঞ্জ করতে পারবো। এটি হলো আমাদের মেইন ফাইল। এই মেইন ফাইলটাকে আমরা দুইভাবে সেভ করতে পারি। একটা হলো ইলাস্ট্রেটরের মেইন ফরম্যাট, আরেকটা হলো ইপিএস ফরম্যাট। ইলাস্ট্রেটরের মেইন ফরম্যাট যেটা, সেটির জন্য আমরা এখান থেকে যদি এখানে দুইটা জিনিস পাবেন সেভের জন্য, দুইটা অপশন, একটা হলো সেভ এবং একটি হলো সেভ অ্যাজ। আপনি প্রথমবার যেটি দিবেন সেটি হলো আপনার সেভ, এবং পরবর্তীতে যদি আপনার এই ডকুমেন্টটি ডিফারেন্ট কোনো নামে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ, মানে ডুপ্লিকেট ভাবে কোনো সেভ করতে চান। তাহলে আমরা দেখি যে প্রথমে আমরা সেভ দিলাম, এটি একবারও সেভ দেওয়া হয় না, সেভ দিলাম, সেভ হয়ে গেছে, কারণ এটি একবার সেভ করা আছে এই জন্য সেভ হয়ে গেছে। আমরা যদি এটিকে ডিফারেন্ট নামে, পেন টুল নামে একবার আছে, আমরা এটি ডিফারেন্ট নামে এটি সেভ করব, যে সেভ অ্যাজ, তাহলে দেখেন আমাদের একটি ডকুমেন্ট চলে আসছে, একটি আমাদের ফাইল লোকেশন চলে আসছে, যে আমি কোন জায়গায় এটিকে মূলত সেভ করতে চাচ্ছি। আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে যদি আমি এখানে পেন টুল প্র্যাকটিস লিখে এখানে আপনি আপনার ফাইলের নাম আবার নতুন করে লিখে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার ফাইলটা কি টাইপের, কি ফরম্যাটের হবে, যেমন প্রথমটা অ্যাডোব ইলাস্ট্রেটর, যেটা আমরা এআই ফরম্যাট জানি, এটা মেইন ফরম্যাট, এবং তারপর আছে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, বা ইপিএস, এনক্যাপসুলেটেড পোস্টস্ক্রিপ্ট, বা ইলাস্ট্রেটর টেমপ্লেট আছে, এসবিজি আছে। এসবিজি আপনার যে ফাইলটি আপনার মূলত দরকার আপনি সেই ফাইলে সেভ করবেন। মেইন ফাইলের জন্য এআই অথবা ইপিএস, এই দুইটা ফরম্যাটে আমরা সেভ করতে পারি। এখান থেকে আমরা এআই দিয়ে এখানে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে আপনার ভার্সন আসবে, যে আপনি ইলাস্ট্রেটরের কোন ভার্সনটিতে আপনি এই ফাইলটি সেভ করতে চাচ্ছেন। আপনি যদি কোনো লোয়ার ভার্সনে সেভ করেন তাহলে উপরের যে ভার্সনগুলো আছে ওই ভার্সনগুলোতে আপনার ফাইলটি ওপেন হতে খুব সহজে ওপেন হবে, কোনো সমস্যা করবে না।
আর যদি আপনি আপডেট ভার্সনে যদি আপনি এটিকে সেভ করেন তাহলে আপনার ব্যাকডেট ভার্সনে এটি ওপেন হবে না বা ওপেন হতে অনেক সমস্যা করবে। তো আপনি এখান থেকে আমরা যদি ইলাস্ট্রেটর সিসি দিয়ে দিই তাহলে ইলাস্ট্রেটর সিসির যত ভার্সন আছে একদম 2014 থেকে শুরু করে 2020 এখন চলতেছে 2020 পর্যন্ত আপনি সবগুলাতে ওপেন করতে পারবেন। বাট আপনি যদি 20তে 2000 আমরা ইউজ করতেছি 2019টা ইউজ করতেছি 19এ যদি আপনি সেভ করেন 19 এখানে নাই অবশ্য 19এ যদি সেভ করেন তাহলে দেখা গেছে যে আপনি ব্যাকডেটে যে ইলাস্ট্রেটর CS2 আছে 4 আছে এগুলাতে আপনার ওপেন হবে না বা ওপেন হতে সমস্যা করবে। তাহলে আমরা এখান থেকে ইলাস্ট্রেটর সিসিটাই আমরা চয়েস করে দিব। বা কেউ যদি বলে আপনাকে যে আমি ইলাস্ট্রেটর 10 চালাই 10 ইউজ করি তাহলে আপনি তার জন্য ইলাস্ট্রেটর 10 দিয়ে তারপরে সেভ করবেন তাহলে সে 10 কাজ করতে পারবে আবার ওপেন করে। তো আমরা এখান থেকে ইলাস্ট্রেটর সিসি দিচ্ছি, ইলাস্ট্রেটর সিসির যত ভার্সন আছে সবগুলা ভার্সনে যেন এটা ওপেন হয় এবং এখান থেকে সবগুলাতে টিক মার্ক রেখে সুন্দরভাবে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। আমাদের এই ফাইলটি আমাদের সেভ হয়ে গেছে এবং এটি কি নামে সেভ হয়েছে? পেন টুল প্র্যাকটিস নতুন করে সেভ হয়েছে। আগের ফাইলটি ছিল শুধু পেন টুল নামে এবং এটি নতুনভাবে সেভ হয়েছে পেন টুল প্র্যাকটিস। একবার সেভ করার পরে আপনি কাজ করতেছেন আপনার কাজ করার পর একটু পর আপনি এটাকে কন্ট্রোল এর মাধ্যমে অথবা এখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করছেন। এখানে দেখেন সেভ নামের অপশনটা এখানে পাওয়া যাচ্ছে না, সেভ অ্যাজটা শুধু পাওয়া যাচ্ছে। বাট আপনি যদি একটু চেঞ্জ করেন, যেমন আমি এই শেপটাকে এখানে দৌড়ে তারপরে একটু চেঞ্জ করলাম, তারপরে আমি ফাইলে গেলাম, দেখেন এখানে সেভটা এবং এখানে চলে আসছে, কারণ আপনি কিছু একটা চেঞ্জ করছেন, চেঞ্জ করার কারণে সেভ চলে আসছে। আপনার এটা সেভ দেওয়ার এখন প্রয়োজন। সো আপনি কাজের ফাঁকে এটিকে এখান থেকে সেভ দেবেন অথবা শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এর মাধ্যমে আপনি সেভ দিবেন। সেভ দিলে আপনার এই ফাইলটি সেভ হয়ে গেল। আপনার এখন যদি আপনার পিসিটা অফ হয়ে যায় আপনি এই ফাইলটাকে এভাবে ওপেন করে আপনি কাজ করতে পারবেন, আপনার কাজটা লস হবে না। তাহলে আমরা জানলাম যে সেভ অ্যান্ড সেভ এর মধ্যে পার্থক্য কি। প্রথমবার হবে সেভ, দেন তারপরে যতবার আমরা এটাকে নতুন করে আবার সেভ করতে চাবো ডিফারেন্ট কোনো নামে এটাও থাকবে এবং আগেরটাও থাকবে, এবং পরে আমরা যেটাকে চেঞ্জ করে পরে আরেকটা যদি সেভ করতে চাই তাহলে সেটা হবে সেভ অ্যাজ, মানে ডিফারেন্ট নামে এবং ডিফারেন্ট ফাইল। তারপরে আছে যেটি এক্সপোর্টটা হলো আমরা এখান থেকে এক্সপোর্টে যাব। এখানে যাওয়ার পরে আমরা দুটি অপশন, এখানে মূলত তিনটি অপশন দেখতে পাচ্ছি। একটা হলো এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ এবং এক্সপোর্ট ফর ওয়েব। আমরা প্রথমে এক্সপোর্ট অ্যাজে যাব। এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আমরা আমাদের লোকেশনটা ঠিক করে দেব যে আমি আমার কম্পিউটারে কোন লোকেশনে মূলত ফাইলটি সেভ করতে চাচ্ছি। এখানে আমরা ফাইলের নাম দিতে পারি, ফাইলের নাম পেন টুল প্র্যাকটিস লেখা আছে, এটাই থাকুক। আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ, আমি কি ফরম্যাটে এখানে সেভ করতে যাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো আছে, অটোক্যাডের ফরম্যাট আছে, পিএমপি আছে, ফ্ল্যাশ আছে, জেপিজি আছে, পিএনজি, এসভিজি, তারপরে টিপ ফরম্যাট আছে, অনেকগুলো ফরম্যাট আছে। আপনি যদি কোনো ফাইলকে যদি আপনি জেপিজিতে সেভ করতে চান তাহলে সেটা সেভ থেকে সম্ভব না, সেভ থেকে শুধু মেইন ফাইলগুলো মূলত সেভ করা হয়। এবং আপনি যদি জেপিজি, পিএনজি অথবা টিপ ফরম্যাট এই টাইপের যদি আপনি ফটোশপের মেইন ডকুমেন্ট এই টাইপের যদি আপনি সেভ করতে চান তাহলে এক্সপোর্ট থেকে আপনাকে এটি সেভ করতে হবে। এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমাদের একটি অপশন চলে আসছে নিচে, ইউজ আর্টবোর্ড। ইউজ আর্টবোর্ডটা হলো আমরা ইলাস্ট্রেটরের যে মেইন যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের বাহিরে আমরা কাজ করতে পারি, আমাদের যে কোনো অবজেক্টকে আমরা এখানে রাখতে পারি। সো কাজ করার পরে যদি আপনি সেভ করেন, সেভ করার সময় যদি আপনি ইউজ আর্টবোর্ড দিয়ে দেন তাহলে আপনার আর্টবোর্ডের মধ্যে যতটুকু অংশ আপনি ডিজাইন করছেন ততটুকু অংশই আপনার জেপিজি আকারে সেভ হবে। যদি আপনি এখানে টিক না দিয়ে দেন তাহলে আপনার যদি বাহিরেও কিছু থাকে তাহলে সেটা সব একসাথে সেভ হয়ে যাবে জেপিজিতে। সো আমরা এখানে আমাদের বাহিরে কিছু নাই এবং আমরা বাহিরের কিছু এখানে সেভও করতে চাচ্ছি না। সো আমরা এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিলাম। ইউজ আর্টবোর্ডে ক্লিক করার পরে নিচে দুইটা অপশন পাবেন, একটা হলো অল, একটা হলো রেঞ্জ। অলটা হলো আমরা মাল্টিপল আর্টবোর্ডের মাধ্যমে ইলাস্ট্রেটরে কাজ করতে পারি। সো যদি আমাদের এখানে 5-6টা আর্টবোর্ড থাকতো, এই একটা আর্টবোর্ড যদি আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতাম তাহলে দুইটা আর্টবোর্ড হতো, তাহলে অল দিয়ে দিলে আমার দুইটা আর্টবোর্ডই একসাথে আমার সেভ হয়ে যেত জেপিজি আকারে। আর যদি রেঞ্জ দিয়ে দিই,
রেঞ্জের মধ্যে আপনি রেঞ্জ দিতে পারবেন। যেমন আপনি 10টা আর্টবোর্ড একসাথে ক্রিয়েট করছেন, 10টা আর্টবোর্ডের ডিজাইন আছে, আপনি চাচ্ছেন যে 1 থেকে 5 পর্যন্ত আপনি যে আর্টবোর্ডগুলো আছে ওই আর্টবোর্ডগুলো আপনি জেপি জায়গায় সেভ করবেন, তাহলে এখানে 1 হবে এবং এখানে মাইনাস এখানে 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যে আর্টবোর্ডগুলো আছে সবগুলো সেভ হবে। আর যদি আপনি 1 নাম্বার, 6 নাম্বার এবং 9 নাম্বার আর্টবোর্ডকে সেভ করতে চান তাহলে 1, 2, 1 নাম্বার, 6 নাম্বার এবং 9 নাম্বার, এভাবে নাম্বার দিয়ে আপনি যদি এখানে এক্সপোর্ট দেন তাহলে এখানে সেভ হবে। যেহেতু আমাদের এখানে একটি আর্টবোর্ড মাত্র, তাহলে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে অল দিয়ে এক্সপোর্ট। তারপরে আমাদের যে অপশনগুলো আমরা পাবো সেটি হলো, প্রথম হলো কালার মোড। আমরা 2টা কালার মোড সম্পর্কে জানি, RGB এবং CMYK কে আমরা এখান থেকে RGB দিয়ে দিব। যেহেতু আমাদের এটা কোনো প্রিন্ট হচ্ছে না তাহলে সেহেতু আমরা এটা RGB দিয়ে দেব। এবং এখানে কোয়ালিটিটা আমরা বাড়াই দেব, ম্যাক্সিমাম কোয়ালিটি যত আছে, যেন আমাদের ফাইলটা রেজুলেশন নষ্ট না হয়। এবং এখানে রেজুলেশন, যে আমি যদি কোনো এখানে যে রেজুলেশন আছে, আমরা 3টা রেজুলেশন মূলত এখানে পাই, একটা হলো 72, একটা হলো 150, একটা হলো 300। আমরা এখান থেকে হাই রেজুলেশন যেটি আছে এটিকে সিলেক্ট করে দেব এবং এখানে টিকমার্ক রেখে এখানে ওকে, আমাদের এটি সেভ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের এই ফাইলটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। এখান থেকে যদি আমরা এখানে এই ক্লোজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার আগে আমাদের একটা মেসেজ দিছে যে আমরা আমাদের এই ফাইলটি কিছু একটা চেঞ্জ করছি, হয়তো এই ফাইলটিকে কি আবার পুনরায় সেভ করতে যাচ্ছে কিনা। ক্লোজ করার আগে যদি সেভ করে ইয়েস দিই তাহলে সেভ হয়ে তারপরে ক্লোজ হবে, যদি নো দিই তাহলে সেভ না হয়ে ক্লোজ হবে, এবং ক্যান্সেল দিলে এটি চলে যাবে বাট আগের মতো থাকবে। আমরা এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, সেভ হয়ে চলে গেল এটি। আমাদের যে ফাইলগুলো আমরা সেভ করছি আমরা একটু দেখে নেব। আমরা ইলাস্ট্রেটর এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে পুরো ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে মিনিমাইজ হবে। আমি এখান থেকে দেখেন আমাদের এই ফাইলটি হলো, আমরা যে ফাইলটিকে আমরা সেভ করছি, দেখেন এটি একটা জেপিজি ফাইল সেভ হয়েছে এবং এটি একটি AI ফরম্যাটের ফাইল যেটি আমরা সেভ করছিলাম মেইন ফাইল হিসাবে। আমরা এখানে ডাবল ক্লিক করে এই ফাইলটিকে ডাবল ক্লিক করার মাধ্যমে সফটওয়্যারটি মধ্যে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা আরেকভাবে ওপেন করতে পারি, সেটি হলো আমাদের এখান থেকে Ctrl+O প্রেস করলে আমাদের লোকেশন আসবে, সেখান থেকে আমরা পেন টুলের যে AI ফরম্যাটটি আছে এটি ওপেন করলে আমাদের এখানে ওপেন হয়ে যাবে। আমাদের যেই এখানে দেখেন যে আমাদের এগুলো যদি আমরা সিলেক্ট করি, এখানে এটা সিলেক্ট করছি, এটা এখানে সিলেক্ট করছি, এখানে 2টা কালার আছে, এখানেও ফিল কালার আছে। সো আমরা এখানে ফিল কালারগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। এখান থেকে ফিল কালারগুলো বাদ দিয়ে দিচ্ছি। ফিল কালার তো আমার এখানে থাকবে না, আমার এখানে থাকবে শুধু স্টক কালারটা। আপনি এখান থেকে অবশ্য এটির মধ্যে স্টক ফিল কালার ইউজ করতে পারবেন। এখান থেকে এটাকে পুরোটা যদি আপনি ব্ল্যাক দিয়ে দেন তাহলে ফিল কালার হবে, এবং বাইরের স্টকটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখানে আইয়ের যে এটা আছে এটাকে আমরা ব্ল্যাক দিতে পারি। এখন যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে শুধু Ctrl+S দিলেই হবে। একটা ফাইল আপনার সেভ আছে, সো Ctrl+S দিলেই আমরা কোনো একটা ফাইলকে ওপেন করতেছি, সেটার মধ্যে কাজ করতেছি, সো এটা সেভ আছে। এখন আমরা Ctrl+S দিলেই শুধু হয়ে যাবে। আমরা এটিকে ক্লোজ করে দিলাম। আবার যদি আমরা ওপেন করি পেন টুল প্র্যাকটিস, দেখেন আমাদের এই অবস্থায় কাজটি ওপেন হয়েছে। এই পর্বটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।